নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের গল্প হলেও সত্যি চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আরও এরকম সত্যি ভূতের গল্প শোনার জন্যে। তবে চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের গল্প, পুরীর ভুতুড়ে হোটেল। ঘটনাটা বছর 3 আগেকার। তখন আমি একটা নিউজ চ্যানেলে কাজ করতাম। আমার কাজ ছিল ঘুরে ঘুরে বিভিন্ন জায়গা থেকে খবর জোগাড় করা। সেইবার পুরীর সমুদ্র সৈকতে একটা ঘূর্ণিঝড়ের দাপটে বেশ অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। অনেক মানুষও নিজেদের প্রাণ হারিয়েছিল। এই নিউজটা কভার করতেই আমাদের নিউজ চ্যানেল আমাকে সাইট ভিজিট করার জন্য নিয়োগ করেছিল। তখন এপ্রিল মাসের মাঝামাঝি। কলকাতার গরম আর সহ্য হচ্ছিল না। কদিনের জন্যে পুরী যাব শুনে মনটা বেশ উল্লাসিত হয়ে গেল। পুরীতে যেদিন পৌঁছালাম সেদিন দিনটা ছিল শুক্রবার। ভোর হওয়ার আগেই হোটেলে পৌঁছে গেছিলাম। আগে থেকেই অনলাইনে হোটেল বুক করে নিয়েছিলাম বলে হোটেল খোঁজার ঝামেলা থেকে নিশ্চিন্ত। তবে হোটেলে চেক ইন টাইম 9টা, তার মানে এর আগে অবধি আমাকে বাইরেই থাকতে হবে। তাই বাকি সময়টা আমি সি বিচে গিয়েই কাটাই। সকালে জলখাবার সেরে 9টা নাগাদ হোটেলে গিয়ে চেক ইন করি। হোটেলটা ছিল একদম সি বিচের সামনেই, ব্যালকনি থেকেই সমুদ্র দেখা যায়। হোটেলের ভিতরটা একদম ঝাঁ চকচকে। মেন গেটের সামনেই সুন্দর ফুল গাছ দিয়ে আবার সাজানো। একবার দেখলেই মনে ধরে যাবে হোটেলটা। আমার রুম ছিল 2nd ফ্লোরে, রুম নাম্বার 113। রুমটাও কিন্তু অনেকটাই বড়। দুজনের রুম বলে ঠিকই, কিন্তু আরামসে 3-4 জন হয়ে যাবে এই রুমে। রুমের ডেকোরেশনগুলো খুব সুন্দর, ফল সিলিংও করা আছে। মনে মনে ভাবছিলাম টাকাটা একটু বেশি লেগেছে বটে, কিন্তু হোটেলটার সৌন্দর্য দেখে সব টাকাই উসুল। রুমে ঢুকে ব্যাগপত্র রেখে ফ্রেশ হয়ে নিলাম। দেখলাম হাতে অনেকটাই সময় বাকি, তাই সাইটটা একবার ভিজিট করে আসি, তারপর আরাম করে স্নান করা যাবে। সব কাজ সেরে স্নান করে হোটেলে যখন ফিরলাম তখন প্রায় 2টো মতন বাজে। হোটেলের নিচেই একটা রেস্টুরেন্ট আছে, ঠিক করেছিলাম ওখানেই লাঞ্চটা সেরে নেব আজকে। রুমে তাই ড্রেস চেঞ্জ করার জন্য ঢুকতেই দেখলাম অন্ধকারের মধ্যে কে যেন হুশ করে সরে গেল। আমি চিল্লিয়ে বললাম, কে কে ওখানে? রুমের লাইটটা জ্বালাতেই কাউকে আর দেখতে পেলাম না। কি হলো ব্যাপারটা? কাকে দেখলাম আমি? মনের ভুল ভেবে ব্যাপারটাকে এড়িয়ে যাই আমি। এরপর খাওয়া দাওয়া হয়ে গেলে দুপুরে যখন একটু জিরিয়ে নিচ্ছিলাম, হঠাৎ নাকে ভেসে এলো একটা পচা দুর্গন্ধ। কোথার থেকে আসছে গন্ধটা? কি বিচ্ছিরি! গন্ধটা ক্রমশ বাড়তে লাগলো, ঠিক যেরকম ইঁদুর মরলে গন্ধ বেরোয়, অনেকটা সেই রকম। এরপর গন্ধটা এত তীব্র হয়ে গেল যে ঘরে টেকা দুষ্কর। আমি খাট থেকে নেমে ভালো করে রুমের চারিদিক তন্ন তন্ন করে দেখলাম, কিন্তু দুর্গন্ধ ছড়ানোর মতো কিছুই চোখে পড়ল না। একবার ভাবলাম বাথরুম থেকে কি গন্ধ আসছে, কিন্তু না তো, বাথরুমেও কোনো গন্ধ নেই, বরং বাথরুমে তো ওডোনিল ঝোলানো। তাহলে গন্ধটা আসছে কোথার থেকে? এরপর কোনো উপায় না দেখে রিসেপশনে গিয়ে আমি জানাই ব্যাপারটা। ওরা সঙ্গে সঙ্গে একটা লোক আমার সাথে পাঠিয়ে দিল। কিন্তু রুমে ঢুকেই অবাক হয়ে গেলাম, সেই দুর্গন্ধটা আর পাচ্ছি না তো। ভালো করে দেখলাম, কিন্তু না, আর নেই গন্ধটা। নিজেকে খুব লজ্জিত লাগছিল। লোকটাকে তাও আমি আরেকবার ঘরটা ফিনাইল দিয়ে মুছে দিতে বললাম।
কিন্তু সে কেন জানি না রুমে ঢুকতে চাইছে না। আমি অনেকবার করে বলার পর সে কোনো রকমে রুমটা মুছে বেরিয়ে গেল ঘর থেকে। খুবই আজব লেগেছিল তার ব্যবহার। এরপর বিকেলে কিছু টুকটাক কাজ করে বসকে সব রিপোর্ট জমা দিয়ে সি বিচে ঘুরতে চলে গেলাম। মাছ ভাজা ইত্যাদি খেতে খেতে বেশ উপভোগ করছিলাম সময়টা। রাতে একটা নামকরা রেস্টুরেন্টে ডিনার সারলাম। খাবারটা এতটাই সুস্বাদু হয়েছিল যে অনেকটাই খেয়ে নিয়েছিলাম। পেট একদম আইঢাই অবস্থা। কোনো রকমে হোটেলে পৌঁছাতে পারলেই ব্যাস, সোজা ঘুম। হোটেলে পৌঁছে তাই আর বেশি দেরি না করে এসি চালিয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। হঠাৎ শরীরের ভিতর খুব অস্বস্তি হচ্ছিল। কি ঠান্ডা! আধ ঘুম অবস্থায় বুঝতে পারছি আমার গায়ে কাঁটা দিচ্ছে। এসির দিকে তাকিয়ে দেখলাম এসি তো নর্মাল টেম্পারেচারেই আছে, তাহলে এত ঠান্ডা লাগছে কেন? অস্বস্তি ভাবটা আরও বেড়ে গেল যখন আবার সেই পচা দুর্গন্ধটা নাকে এলো। আর শুয়ে থাকতে পারলাম না, উঠে বসলাম। পাশে জলের বোতল থেকে জল খেলাম। এসির টেম্পারেচারটা কমা বলে খাট থেকে নামতে যাব, অমনি সময় দেখলাম দরজার ঠিক পাশে কে যেন দাঁড়িয়ে আছে না, আবছা কালো ছায়ার মতন। চোখটা ডলে নিয়ে গিয়ে দেখতে গিয়ে দেখি আর কিছুই দেখা গেল না। নিজের মনে মনে বললাম, খাওয়াটা খুব বেশি হয়ে গেছে মনে হয়। এরপর খাট থেকে নেমে এসি রিমোটটা নিয়ে টেম্পারেচারটা চেঞ্জ করতে যাব, অমনি সময় কানে এলো বাচ্চার খলখলানির আওয়াজ, ঠিক আমার পিছন থেকেই। আমি পিছন ঘুরতেই সে আওয়াজটা যেন আরো জোরে হয়ে গেল। কোনো এক বাচ্চা যেন আমাকে দেখে খলখল করে হাসছে। খাটের ঠিক পাশ থেকেই আসছে আওয়াজটা। মুহূর্তের মধ্যেই ঘরের ভিতরটা যেন আরো ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডায় আমার হাত পা যেন অবশ হয়ে আসছে, আর সেই দুর্গন্ধটা এখন সারা ঘরে ছড়িয়ে পড়েছে। মনে হচ্ছিল যেন এক্ষুনি মাথা ঘুরিয়ে পড়ে যাব আমি। কিন্তু এরপর যা ঘটল তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ওই বাচ্চার খলখলানি হাসির শব্দটা এখন কান্নায় বদলে গেছে, আর আমি দেখলাম আমার সামনে আবির্ভাব হয়েছে একটা কালো ছায়া মূর্তির। আমার দিকে এক দৃষ্টে সে তাকিয়ে বলল, বেরিয়ে যা, প্রাণে বাঁচতে চাইলে বেরিয়ে যা। এরপর আমি নিজেকে স্থির রাখতে পারলাম না, চিৎকার করে ঘর থেকে বেরিয়ে হন্যের মতো ছুটতে লাগলাম। আর তখনই কিসে যেন হোঁচট খেয়ে মাটিতে পড়ে আমি ওখানেই জ্ঞান হারিয়ে ফেলি। পরের দিন সকালে যখন আমার জ্ঞান ফেরে, তখন হোটেলে সবাই আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে। আমি উঠে বসে নিজের সম্বিত ফিরে পেতেই গত রাতের সব কথা আমার মনে পড়ে যায়। আর তখনই আমি একে একে দুই করে ফেলি। ওই ঘরটায় এমন যে কিছু আছে সেটা হোটেলের সবাই জানতো। তাই জন্যেই কাল ওই লোকটা রুমে ঢুকতে চাইছিল না। আমি ম্যানেজারকে গিয়ে সবটা জানিয়ে ধমকি দিয়ে বলি, আপনারা সব জেনে শুনেই আমাকে রুমটা কেন দিয়েছিলেন? আপনি জানেন আমি নিউজ চ্যানেলের লোক, আমি চাইলে আপনার হোটেল বন্ধ করে দিতে পারি।
আমি এক্ষুনি পুলিশকে কল করছি। ম্যানেজারটি হাত জোর করে ক্ষমা চেয়ে আমাকে থানা পুলিশ করতে বারণ করে। উনি বলেন ওনারা সবই জানেন, কিন্তু লোক জানাজানি হলে হোটেলের বদনামি হয়ে যাবে, আর কেউই তারপর থেকে সেখানে যাবে না। তাই এই ভয়তেই তারা আর কাউকে কিছু জানায়নি। তবে এই সব কথা কি আর থোড়ি চাপা থাকে? সেদিনের পর থেকে সবাই এই হোটেলের ব্যাপারে জেনে যায়, আর আস্তে আস্তে হোটেলটার নাম হয়ে যায় পুরীর হন্টেড হোটেল। আজ আমাদের গল্প এখানেই শেষ। আপনাদের যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের ভালো লাগার কথাটা জানাবেন। আজ তবে এইটুকুই। দেখা হচ্ছে পরের সপ্তাহে নতুন এক ভূতের গল্পের সাথে।